হ্যালো ফ্রেন্ডস, 2019-এর ক্লার্কশিপের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আজকে ডিটেল অ্যানালিসিস করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে এক্সট্রা যে পয়েন্টসগুলো থাকে সেগুলো ডিসকাস করব। আগামী যে মিসলেনিয়াস আর ক্লার্কশিপ এবং ডব্লিউবিসিএস এক্সাম আছে তাতে কিন্তু এতে তোমার প্রচুর হেল্প হয়ে যাবে। তাহলে স্টার্ট করা যাক 2019-এর কোয়েশ্চেন, যেটা হচ্ছে 1.5 আওয়ার্স অ্যালাউ করা হয় এবং 100 মার্কসের কিন্তু কোয়েশ্চেন থাকে। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? অপশন আছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকায়, ভারতবর্ষে এবং জিম্বাবুয়েতে। তো এটার সঠিক অ্যান্সার হবে সাউথ আফ্রিকা। দেখো, সাউথ আফ্রিকার কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে, শুধু এইটুকু জানলে হবে না, সাউথ আফ্রিকাতে তিনি কবে থেকে কবে ছিলেন একটু ডিটেলসে জেনে নেব। সবার প্রথমে উনি কিন্তু এই আইডিয়াটা আনেন, যেটা নন ভায়োলেন্স অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু আর্মড ভায়োলেন্স টু ব্রিং অ্যাবাউট পলিটিক্যাল চেঞ্জ ওয়াজ ফর্মুলেটেড অন সেপ্টেম্বর 11, 1906। ঠিক আছে, যেটা হচ্ছে পলিটিক্যাল চেঞ্জ মানে উনি আর্মড ভায়োলেন্সের থেকে ওটাকে চেঞ্জ করে নন ভায়োলেন্স যে আইডিয়াটা সেটা এনেছিলেন। কবে? 11 সেপ্টেম্বর 1906। কোথায়? অ্যাট জোহানেসবার্গ ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার জোহানেসবার্গে। এরপর তিনি কিন্তু ইন্ডিয়াতে ফেরেন। কিন্তু আরেকটু ডিটেলসে যদি যাই, তাহলে জোহানেসবার্গ ইন সাউথ আফ্রিকাতে এই নন ভায়োলেন্সের যে আইডিয়াটা কেন এসেছিল, কী কী কারণ, তার একটা সঠিকভাবে শর্টে কিছুটা বুঝতে হবে। গান্ধী ওয়েন্ট টু সাউথ আফ্রিকা ইন 1893। ঠিক আছে, তাহলে উনি 1893-তে গেছিলেন সাউথ আফ্রিকায় এবং সেখানে লিগ্যাল কনসালটেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড রেসিয়াল ডিসক্রিমিনেশন হুইচ ইন্সপায়ার্ড হিম টু স্টার্ট আ স্ট্রাগল এগেনস্ট সাচ আনফেয়ার ট্রিটমেন্ট। কথাটার অর্থ হচ্ছে উনি লিগ্যাল কনসালটেন্ট হিসেবে গেছিলেন এবং রেসিয়াল ডিসক্রিমিনেশন যেটা সাউথ আফ্রিকাতে চলছিল তার এগেনস্টে কিছু আনফেয়ার ট্রিটমেন্ট যেটা চলছিল তার বিরুদ্ধে কিন্তু তিনি সোচ্চার হওয়ার জন্য গেছিলেন। কবে? 1893-তে। হি ইন্ট্রোডিউসড হিজ ফিলোসফি অফ সত্যাগ্রহ, যার অর্থ হচ্ছে ট্রুথ ফোর্স, যে সত্যাগ্রহ কিন্তু ওখানে ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক আছে, হুইচ প্রমোটস নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, কথাটা হচ্ছে যে কোনোভাবে কিন্তু আর্মড ভায়োলেন্স বা সশস্ত্র বিদ্রোহ করতে কিন্তু রাজি ছিলেন না, সবসময় তিনি নন ভায়োলেন্টে বিশ্বাস করতেন। হুইচ প্রমোটস নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স ইন সাউথ আফ্রিকা ইন 1906 ডিউরিং দ্য ইন্ডিয়ান কমিউনিটি স্ট্রাগল এগেনস্ট দ্য ট্রান্সভাল গভর্নমেন্ট ডিসক্রিমিনেটরি পলিসিস। কথাটা হচ্ছে ট্রান্সভাল গভর্নমেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, হি সত্যাগ্রহ মুভমেন্ট অপোজড দ্য কম্পালসারি রেজিস্ট্রেশন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট অফ ইন্ডিয়ান এমিগ্রেন্টস within South Africa, and some of the law parameters were relaxed due to their protest. ঠিক আছে, it was his year in South Africa from 1893 to 1914। এই সময়টা অবধি কিন্তু তিনি সাউথ আফ্রিকাতে ছিলেন এবং ইন্ডিয়াতে পৌঁছান কিন্তু 1915-এ। কবে? সেটা হচ্ছে 9th জানুয়ারি, যেদিন আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি। ঠিক আছে, where Gandhi's thinking to practices evolved from a right ordering of society based on caste to more overacting concept of a non-violent social order. His movement in South Africa achieved significant victories, আমরা সেটা জানি। In 1914, the government of the Union of South Africa made important concession to Gandhi's demands, including recognition of Indian marriages, যেখানে ছিল ইন্ডিয়ান ম্যারেজেসকে ওখানে বৈধতা দেওয়া হচ্ছিল না, কিন্তু ওনার আন্দোলনের জন্যই কিন্তু ওনার ইন্ডিয়ান ম্যারেজেস, মানে ওনার নয়, মানে প্রত্যেকেরই আর কি, যারা ইন্ডিয়ান ছিলেন তাদের ইন্ডিয়ান ম্যারেজের কিন্তু রেকগনিশন দিয়েছিলেন। ঠিক আছে, পাশাপাশি অ্যাবলিশন অফ দ্য পোল ট্যাক্স অফ দেম, সেটার অনুপ্রেরণাও তিনি দিয়েছিলেন এবং হিজ সাকসেস ইন সাউথ আফ্রিকা গেভ হিম দ্য কনভিকশন দ্যাট সত্যাগ্রহ কুড বি এফেক্টিভলি ইউজড এগেনস্ট দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল। ওকে, ইট ওয়াজ প্রোভাইডিং গ্রাউন্ড ফর মেনি অফ হিজ আইডিয়াস অ্যাবাউট নন ভায়োলেন্ট প্রোটেস্ট। নেক্সট হচ্ছে কিনা, হোয়েন হি রিটার্ন ইন্ডিয়া ইন 1915 হি ইমপ্লিমেন্টেড দিস প্রিন্সিপালস ইন নেশন ওয়াইড মুভমেন্টস। কারণ যখন ওখানে তিনি দেখলেন যে উনি যে নন ভায়োলেন্ট পন্থাটা ওখানে যখন এস্টাবলিশ করলেন তখন দেখলেন তিনি সাকসেসফুল হলেন। যখন 1915-এ ইন্ডিয়াতে ফিরে এলেন তখন কিন্তু সেই নন ভায়োলেন্স মুভমেন্টটাকেও কন্টিনিউ রাখলেন এবং সাচ অ্যাজ নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা হয়েছে 1920 থেকে 22, দ্য সল্ট মার্চ 1930 অ্যান্ড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, এগুলোকেও তিনি কিন্তু এস্টাবলিশড করেন। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারত বাংলাদেশ
সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কারা? এর সঠিক অ্যান্সার হবে বিএসএফ। ঠিক আছে, শুধু সীমান্ত সুরক্ষা বাহিনী এইটুকু জানলে হবে না, যেটা ভারত আর বাংলাদেশ সীমান্তে ওনাদের মোতায়েন করা হয়েছে, আমাদের আরও কিছু জানতে হবে, যেটা হচ্ছে কোন ইন্টারন্যাশনাল কান্ট্রির সাথে আমাদের বর্ডার শেয়ার হয়েছে এবং ওখানে কোন কোন মানে সিকিউরিটি মোতায়েন করা হয়েছে সেই বিষয়ে জানতে হবে। দেখো, ইন্দো পাকিস্তান বর্ডার, ওকে, তাহলে ইন্দো পাকিস্তান বর্ডারে কাদের মোতায়েন করা হয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স শুধু ইন্দো পাকিস্তান না, ইন্দো বাংলাদেশের জায়গাতেও কিন্তু মানে বর্ডারেও কিন্তু মোতায়েন করা হয়েছে। দেখো, প্রথমে বাংলাদেশ তো ইস্ট পাকিস্তান ছিল, তো সেই কারণে বিএসএফটা ইন্দো পাকিস্তান এবং ইন্দো বাংলাদেশ দুটোর ক্ষেত্রেই মোতায়েন করা হয়েছে। এবারে হচ্ছে ইন্দো চাইনা বর্ডার। ইন্দো চাইনা বর্ডারে কাকে মোতায়েন করা হয়? ইন্দো তিবেতান বর্ডার পুলিশ। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্দো নেপাল বর্ডার, এই জায়গায় কাদের রাখা হয়েছে? সশস্ত্র সীমা বল, এসএসবি। ঠিক আছে, মনে রাখবে এসএসবি, তাহলে হচ্ছে ইন্দো নেপাল বর্ডার। আর ইন্দো ভুটান বর্ডারেও কিন্তু এসএসবি, তাহলে এসএসবিটা থাকছে যেটা হচ্ছে সশস্ত্র সীমা বল, এটা থাকছে ইন্দো নেপাল বর্ডার এবং ইন্দো ভুটান বর্ডার। আর তারপরে লাস্ট হচ্ছে ইন্দো মায়ানমার বর্ডার। এখানে কাদের মোতায়েন করা হয়? এখানে আসাম রাইফেলস AR ইনাদের কিন্তু মোতায়েন করা হয়। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ইন্দো পাকিস্তান বর্ডার হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো বাংলাদেশ বর্ডার হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো চাইনার ইন্দো নেপাল দুটোর ক্ষেত্রেই ইন্দো তিবেতান বর্ডার পুলিশ, ইন্দো চাইনার ক্ষেত্রে ইন্দো তিবেতান বর্ডার পুলিশ, ইন্দো নেপাল আর ইন্দো ভুটানের ক্ষেত্রে কিন্তু সশস্ত্র সীমা বল, আর ইন্দো মায়ানমার। দেখো, আরও কিছু ভাইটাল ইনফরমেশন, যেটা হচ্ছে ইন্ডিয়া শেয়ারস ইটস বাউন্ডারিজ উইথ 7 ডিফারেন্ট কান্ট্রিজ। প্রথম হচ্ছে পাকিস্তান, সেকেন্ড আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। দিজ 6 ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ আর গার্ডেড বাই ডিফারেন্ট প্যারামিলিটারি ফোর্সেস, একটু আগে আলোচনা করলাম। এবারে দেখো, দ্য সেন্ট্রাল আর্মড police forces are more commonly known as the paramilitary forces and come under the Ministry of Home Affairs। তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারই কিন্তু এটা পড়ছে এবং এদেরকে বলা হয়ে থাকে প্যারামিলিটারি ফোর্সেস, মিলিটারি ফোর্সেস নয়, প্যারামিলিটারি ফোর্সেস, যেগুলো আমরা একটু আগে ডিসকাশন করলাম। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন, আর এগুলো স্ট্যাটিকের সাথে সাথে আলোচনা করছি। আর ভিডিওটা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, এটাই কিন্তু 1000 লাইকস আমার চাই, আর শেয়ার করো ভালো লাগলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো, সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? আমরা সবাই জানি জম্মু কাশ্মীর, যেটা এখন ইউটি আছে। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কোন সালে? দেখো, যে বছর স্বাধীনতা হয়েছিল, যেটা হচ্ছে 1947, তার এক বছর বাদে মানে 1948 সালে কিন্তু মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। কে করেন? নাথুরাম গোডসে, আমরা সবাই জানি। এখানে আর কিছু বেসিক ইনফরমেশন নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে, গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন ইন, কোথায় হবে? দেখো, এটা কিন্তু খুব ট্রিকি। প্রথমে আছে কপিলাবস্তু, তারপরে আছে লুম্বিনী। ঠিক আছে, দুটোই কিন্তু সঠিক অ্যান্সার। এবারে কথা হচ্ছে, তুমি যদি এইভাবে ভাবো যে কপিলাবস্তু হচ্ছে একটা এরিয়া, ওই এরিয়ার মধ্যে লুম্বিনী বলে একটা ছোট গার্ডেন আছে, এই গার্ডেনে কিন্তু গৌতম বুদ্ধর জন্ম হয়েছিল। তাহলে যেটা সব থেকে কাছের মানে নিয়ারেস্ট অপশন হবে সেটাই কিন্তু আমরা ধরবো, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে লুম্বিনী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, বিদ্যাসাগরস বার্থ প্লেস কোথায়? বীরসিংহ ভিলেজ, এবং সেটি কোথায় আছে? সেটা ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, হু অ্যামাং দ্য ফলোয়িং পারসন ইজ এ বক্সার? দেখো, এটা কিন্তু তখনকার সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে মঞ্জু রানী। 2019-এ কিন্তু এই এক্সামটা হয়েছিল, তাই 2019-এর কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, যেটা হচ্ছে হু অ্যামাং দ্য ফলোয়িং পারসন ইজ এ বক্সার। এবারে হচ্ছে, তোমরা 2024-এ এক্সাম দিচ্ছ, সেই জন্য 2023 আর 24 দুটো ইয়ারেরই কিন্তু ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি রাখতে হবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে। তোমরা আরও ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, তাহলে কি হবে, আমি আরও উৎসাহ পাবো এবং পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আনবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, এক্সামের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। বাই।